মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে আবাসন প্রকল্পের নামে নির্বিচারে বিলীন হচ্ছে কৃষি জমি। জোর করে দখলের অভিযোগ অনেকের বিরুদ্ধে, অসহায় স্থানীয়রা। মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই। চট্টগ্রামে তেলের দোকানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে রাজনীতির মাঠ গরম করতে চায় বিএনপি। আস্থা অর্জন করতে পারলে দলীয় সরকারের অধীনেও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলছেন বিশ্লেষকরা। ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামের 46টি শিক্ষা প্রতিষ্ঠান চিহ্নিত। 23 ফেব্রুয়ারির মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ। এবং মাশুল কমানোর পর পানগাঁও টার্মিনালে আমদানি পণ্য পরিবহন বাড়লেও শুরু হয়নি রপ্তানি পণ্য পরিবহন। মেনলাইন শিপিং লাইনের অসহযোগিতায় দায়ী বলছেন অপারেটররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। নির্বিচারে বিলীন করা হচ্ছে কৃষি জমি। এর সিংহভাগই হচ্ছে আবাসন বা উন্নয়ন প্রকল্প হিসেবে। এমনকি অন্যের কৃষি জমিতে জোর করেও চলছে আবাসন বাণিজ্যের পাঁয়তারা। সরকারের পরিসংখ্যান ব্যুরো বিবিএস ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর তথ্য মতে প্রতি বছর কৃষি জমি কমছে মোট কৃষি জমির 1% হারে। মোমেন হোসেনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আলুর জন্য খ্যাতি আছে মুন্সিগঞ্জের, তবে চোখ জুড়ানো এমন ক্ষেতের মাঝেই দেখা মিলবে আবাসন প্রকল্পের বিলবোর্ড। একটি দুটি নয়, শত শত বিলবোর্ডে ছেয়ে আছে কৃষি জমি ও জলাভূমি। সরেজমিন ঘুরে দেখা গেছে পদ্মা সেতুর কাজ যত এগুচ্ছে ঢাকা মাওয়া সড়কের দুপাশে আবাসন কোম্পানির সংখ্যাও ততই বাড়ছে। তবে বেশিরভাগেরই নেই পরিবেশগত ছাড়পত্র। রেশিয়ান টাউন সেটার কোনো অনুমতি নেয়নি এখনো, এবং কেন নেয়নি এবং আমরা এটা পর্যবেক্ষণ করছি এবং আমরা আমার অফিসকে অর্ডার দিচ্ছি এটা কেন সেভাবে কিভাবে কাজটা আরম্ভ করলো। তবে বনানীর মূল কার্যালয়ে 2 ঘন্টা বসিয়ে রেখেও এসব নিয়ে তারা কথা বলতে রাজি হননি। পরিবেশগত ছাড়পত্র তো অনেক পরের ব্যাপার। মুন্সিগঞ্জের সিরাজদিখানে এমন অনেক আবাসন প্রতিষ্ঠান আছে যাদের নিজস্ব জমি নেই, অন্যের জমি ভাড়া নিয়ে বিলবোর্ড বসিয়েছেন তারা। তবে এসব নিয়ে কথা বলতে ভয় পায় এলাকাবাসী। আমার জমি আপনার থেকে ভাড়া নিচ্ছি 5,000 10,000 টাকা আপনার সাইনবোর্ড আমি ব্যবহার করবো 1 বছরের জন্য। আচ্ছা, এইভাবে সিস্টেম করে নিয়েছে। যেহেতু ওরা জায়গা কিনে নেয়, ওরা ওদের মনের মতো করে একটা প্ল্যানিং করছে। ইন ফিউচারে আমার মনে হয় না যে আপনার এখানে এরকম হবে আর ওদের জায়গা বুঝাই দিতে পারবে। ঢাকার পাশের আরেক জেলা নারায়ণগঞ্জ, সেখানকার অবস্থা আরো করুণ। অল্প কদিন আগেও এই জায়গায় ছিল সবজি বাগান, যার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মরা মাছাগুলো। যদিও এখন পুরো চত্বর জুড়েই শুধু বালুর আস্তরণ, আর বালু ফেলা হচ্ছে জোর করে অন্যের জমিতে। 10 থেকে 15% জমি কিনে পুরো এলাকা কৃষি জমি বরাদ্দ করে ফেলতেছে। পূর্বাচলে আমাদের 15-20 বিঘা সম্পদ নিয়ে নিছে, এখন যদি 2,500 জমি নিয়ে নেয় তাহলে আমরা যাবো কোথায়? আমরা বাগুন ক্ষেত করছি, আবার ইটা লাউটা লাসি জোরে হেরা এই বালু ফালায়া দাও সেনলে আমাকে মারতে বিলা। রূপগঞ্জের নোয়াগাঁও সহ বেশ কয়েকটি গ্রামে মেরিন গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এমনকি নিজের জমিতে সীমানা প্রাচীর দিয়েও রক্ষা হয়নি, বাধা দিয়ে হামলার শিকারও হতে হয়েছে অনেককে। রাত্রে সকালে শোনা যায় তারা একটা মেশিন দিয়ে পুরো একটা ভেঙে একদম পুরো কলম টলম সব উঠাই দিছে। আমার আম্মুরও মারছে, আমার আব্বুরও মারছে, আমার ছোট বাগিনারও মারছে। আপনার হাজবেন্ড কোথায়? ঢাকা থাকে। কেন ঢাকা থাকে? এই যে এই বইই থাকে। অভিযোগগুলো নিয়ে মঙ্গলবার মেরিন গ্রুপে যায় সময় সংবাদ। টানা 2 ঘন্টা বসিয়ে রাখার পর জানানো হয় বুধবার দুপুরে চেয়ারম্যান কথা বলবেন। তবে বুধবার জানানো হয় তাদের সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জে না গেলে তারা বক্তব্য দেবেন না। দেওয়া যাবে এখন কথা বলার জন্য আপনার স্যারকে? না, ওনাকে এখন দেওয়া যাবে না। আপনি যদি সরাসরি কথা বলতে চান অবশ্যই ওখানে গিয়ে কথা বলতে হবে, এবং ওখানে তাহলে আমরা নিয়ে যাবো আপনাকে। পরিবেশবিদরা বলছেন যেভাবে কৃষি জমি কমছে তাতে ভবিষ্যৎ বাংলাদেশের চেহারা কেমন হবে সেই চিন্তাটাই অস্বস্তিকর। ঢাকা থেকে কেরানীগঞ্জে যাওয়ার পথে, ঢাকা থেকে সাভার যাওয়ার পথে, গাজীপুর যাওয়ার পথে, নারায়ণগঞ্জ যাওয়ার পথে কোনো জায়গাতে রাস্তার পাশের জমি আপনি খালি পাবেন না। সমস্ত জলাশয় জোরপূর্বক ভরাট করে করে বালু ফেলানো হচ্ছে। যে হারে আমাদের প্রতি বছর 1% হারে কৃষি জমি কমছে, তাতে আমরা মনে করি ভবিষ্যতে আমরা খাদ্য সমস্যায় পড়তে পারি। সংশ্লিষ্টরা বলছেন স্বল্প আয়তনার অধিক জনগোষ্ঠীর বাংলাদেশে খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনা রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য কৃষি জমি রক্ষা করা পরিবেশের জন্য তো বটেই, আমাদের অস্তিত্বের জন্যই জরুরি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের দাবিকে প্রধান ইস্যু করে সামনের দিনগুলোতে রাজনীতির মাঠ সরগরম রাখার কথা ভাবছে বিএনপি।
এ লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা সম্বলিত একটি রূপরেখা তৈরির কাজ সম্পন্ন করতে এখন তৎপর রয়েছে দলটি। এদেশের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিকে অযৌক্তিক ভাবছেন না বিশ্লেষকরা। তবে আস্থা অর্জন করতে পারলে দলীয় সরকারের অধীনে নির্বাচনও গ্রহণযোগ্য হতে পারে বলে মনে করেন তারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। গত বছরের 18 নভেম্বর সংবাদ সম্মেলন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে 13 দফার একটি প্রস্তাবনা উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে এ নিয়ে সংলাপের উদ্যোগ নিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি সহ অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতির কাছে বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরেন। সংলাপ শেষে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন। গত 6 ফেব্রুয়ারি ওই কমিটির সুপারিশ বিবেচনায় নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। আমরা নিরাশ ও হতাশ হয়েছি। শুরু থেকেই প্রধান নির্বাচন কমিশনারকে সরকার দলীয় বলে আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে বিএনপি। পাশাপাশি নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন নিয়েও তৎপরতা চালাচ্ছে দলটি। দলের শীর্ষস্থানীয় এই নেতা বলছেন, নিরপেক্ষ সরকার না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কারণেই বিষয়টিকে এখন গুরুত্ব দিচ্ছে বিএনপি। প্রধানমন্ত্রী সর্বক্ষমতার অধিকারী, সেই ক্ষমতা নিয়ে যদি নির্বাচন পরিচালনা করা হয় তো সেই নির্বাচন কোনোদিনও তো হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। সহায়ক সরকার গঠনে রূপরেখা তৈরির কাজও একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানালেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। যেভাবে আমরা নির্বাচন কমিশনের বেলায় রেখেছিলাম একটি মুক্ত আলোচনার জন্য একটা ক্ষেত্র, যেটা আলোচনার পরিপ্রেক্ষিতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সিদ্ধান্ত হবে। সহায়ক সরকার নির্বাচনকালীন সরকারের বেলায় একই ধরনের প্রস্তাবনা থাকবে, যাতে একটা দেশে মুক্ত আলোচনা হয়। আন্দোলন ধারণা সৃষ্টি করবার তো পুঁজি দরকার। পুঁজিটা হচ্ছে নির্বাচনকালীন সহায়ক সরকার। তবে আমার কাছে যেটা মনে হয়, জল যতই ঘোলা হোক না কেন বিএনপিকে তা পান করতেই হবে শেষ পর্যন্ত। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে জনগণের আস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। বিএনপি যেহেতু আওয়ামী লীগ সরকারের উপর আস্থা রাখে না, যেমনটা বিএনপি সরকার থাকলে আওয়ামী লীগও তাদের উপর আস্থা রাখত না, যদি আওয়ামী লীগ আস্থা সৃষ্টি করতে পারে তাহলে হয়তোবা সহায়ক সরকারের প্রস্তাবনা খুব একটা হালে পানি পাবে না আমি মনে করি। নির্বাচন কেমন হবে তা নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের চেয়েও নির্বাচনকালীন সরকারের সদিচ্ছার উপরই নির্ভর করে বলেও মন্তব্য এই বিশ্লেষকের। বলটা কিন্তু সরকারের কোর্টে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কথিত অভিযোগ তোলার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কেন কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। আগামী 1 মাসের মধ্যে এই আদেশের অগ্রগতি জানাতে হবে মন্ত্রিপরিষদ সচিবকে। দেশের ভাবমূর্তি রক্ষায় উচ্চ আদালতের এই আদেশকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীবীরা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কথিত ভিত্তিহীন অভিযোগ কানাডার আদালতে খারিজ হওয়ার পর এর নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এমনকি পদ্মা প্রকল্পে ঋণ বাতিলের নেপথ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও উঠে এসেছে বারবার। এমন প্রেক্ষাপটে দেশের ক্ষুণ্ণ হওয়া সম্মান রক্ষায় প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে হস্তক্ষেপ করল উচ্চ আদালত। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ কমিশন গঠন করে পদ্মা প্রকল্পে দুর্নীতির মিথ্যা গল্প বানানোর নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার রুল জারি করলেন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। পদ্মা সেতু নির্মাণ কাজে দুর্নীতির বিষয়ের ব্যাপারে যারা মিথ্যা বানোয়াট গল্প এই আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে আমাদের দেশকে হেয় প্রতিপন্ন করেছে, সেই ব্যাপারে আদালত একটি কমিশন গঠনপূর্বক তদন্ত করে তাদের ব্যাপারে যদি আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো বিষয় থাকে কেন নেওয়া হবে না সেই মর্মে একটা রুল ইস্যু করা হয়েছে। উচ্চ আদালতের দুদকের আইনজীবী এই আদেশকে স্বাগত জানিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের পক্ষে মত দিয়েছেন। দেশকে যে ডিফেম করার একটা চেষ্টা করা হয়েছিল এই ব্যাপারে আদালত একটা সুমোটো রুল ইস্যু করেছেন এবং এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ। আমি এটা ভালো একটা যদি কমিশন গঠন করা হয় এবং প্রপারলি যদি একজন হাই পাওয়ার জুডিশিয়াল অফিসারকে দিয়ে ইনভেস্টিগেশন করানো হয় তাহলে হয়তো অনেক কিছু বেরিয়ে আসবে। আগামী 1 মাসের মধ্যে আদালতের এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিপরিষদ সচিবকে জানাতে বলেছেন আদালত। একই সঙ্গে 20 মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্ম মুক্তিবাহিনীর উপর চাপিয়ে দিয়ে বই লিখছে পাকিস্তানি লেখকরা, আর তাদের মদত দিচ্ছে দেশীয় দস্যুরা। বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বেগম জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় তাদের দোসর পাকিস্তানিরা এ বিষয়ে কথা বলার সাহস পেয়েছে। দেশবাসীকে এদের বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লাখো শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন করেছি। পাকিস্তান সেই সময় যে মিলিটারি ডিক্টেটর ইয়াহিয়া খান, সে যেভাবে এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল, যেভাবে মানুষ হত্যা করেছে, সে তো আমাদের চোখের সামনে। আর এখন পাকিস্তান এই যে বই লিখে তারা তাদের যে কৃতকর্ম, তারা যে গণহত্যা চালিয়েছে, মানুষকে গুলি করে করে মেরেছে, সেইগুলিকে এখন উল্টো মুক্তি বাহিনীর উপর দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। এটা তাদের জন্য, আমি বলি পাকিস্তানের জন্য এটা লজ্জার বিষয়, কারণ তারা যে এইভাবে করেছে, এই লেখার সাহস তারা কোথা থেকে পেল? যারা এই বই তৈরি করেছে তাদের ধিক্কার জানায়, আর আমাদের এখান থেকে কারা তাদের মদত দেয় সেটাও আমার মনে হয় দেশবাসীর জানা উচিত। প্রভাবিত না হয়ে সংবিধান ও আইন মেনে কাজ করার অঙ্গীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এর আগে নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি SK সিনহা। শপথ গ্রহণ শেষে প্রথমবারের মতো নির্বাচন ভবনে আসেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা। বেলা 5টার কিছু পরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতেই নির্বাচন কমিশনের দায়িত্ব দেয়ায় রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞ। শুধু ভোট গ্রহণই নয়, সাংবিধানিকভাবে অর্পিত সকল দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করার অঙ্গীকার করেন CEC। ভোটার তালিকা প্রস্তুতকরণ, অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করুন এবং সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ করুন। দেশের সকল ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের দায়িত্ব নির্বাচন কমিশন অর্পিত হয়েছে। আমরা সংবিধান এবং সংবিধানের অধীনে প্রণীত আইন কানুন বিধি বিধানের ভিত্তিতে দায়িত্ব পালনে অটল এবং আপোষহীন থাকব। তিনি বলেন, সরকার কিংবা কোনো মহল দ্বারা প্রভাবিত হয়ে কাজ করবে না এই কমিশন, আর সকল রাজনৈতিক দলের আস্থা অর্জন করাই প্রধান চ্যালেঞ্জ হিসাবে দেখছেন তিনি। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব এবং কারো কাছে কখনো কোনো প্রভাব বিস্তারে আমরা প্রভাবিত হব না। আর রাজনৈতিক দল বিএনপি হিসেবে কথা নয়, কথা হলে সকল রাজনৈতিক দলকে আস্থায় আনা, বিএনপি সহ আওয়ামী লীগ, অন্যান্য বড় বড় রাজনৈতিক ছোট বড় সব রাজনৈতিক দলকে আস্থা আনার জন্য আমরা কাজ করে যাব। আস্থার অবস্থান অবশ্যই আমরা সৃষ্টি করতে পারবো, এই আত্মবিশ্বাস আমাদের আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনতার মঞ্চের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা নাকচ করে দেন CEC। এটা ঠিক না, সঠিক না, মিথ্যা কথা। এর আগে বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা। প্রধান বিচারপতি SK সিনহা তাদের শপথ বাক্য পাঠ করান। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ স্থাপন করেছে অনন্য নজির। জাতিসংঘ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের যৌথ শুনানিতে ভূয়সী প্রশংসা। রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘর। আগুনের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু বলতে না পারলেও বস্তিবাসীর অভিযোগ, নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার পাশাপাশি নাশকতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। রিপোর্ট খান মাহমুদ রুমেলের। রাতের শেষ প্রহরে সবাই যখন ঘুমন্ত, তখন হঠাৎই আগুন লাগে মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে। মুহূর্তেই ছড়িয়ে পড়া আগুনে আতঙ্কগ্রস্ত হয়ে বের হয়ে আসেন লোকজন। শুরু হয় দিকবিদিক ছোটাছুটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। ততক্ষণে পুড়ে ছাই বস্তির 1.5 শতাধিক ঘর। আগুন ছড়িয়ে পড়েছিল পাশের বহুতল ভবনেও। নাশকতার উদ্দেশ্যেই কেউ আগুন লাগিয়েছে বলে অভিযোগ বস্তিবাসীর। আগুন লাগার 10 মিনিট কি 5 মিনিট আগে 8-10 জন লোক যে জায়গায় আগুনটা লাগছে এই জায়গাতে বাইরে হইতে দেখছে, কাপড় বোরকা টোরকা পরে, বুঝছেন, মুখোশ পরেই হইলো আগুন দিছে। 2 জন হইলো মুখোশ পরা আছে লোক। হঠাৎ লাগা আগুনে বস্তির বেশিরভাগ মানুষ বের হয়ে আসেন এক কাপড়ে। সব হারিয়ে নিঃস্ব মানুষগুলোর কণ্ঠে তাই শুধুই হাহাকার। আমার 4টা রুম, একটা দোকান, আমি তো কিছুই বাই করতে পারি না। আমার এই ঘর, আমি কিছুই বাই করতে পারি না। মানুষ বাড়ি এসেও কষ্ট, আমি ওই চালুর বুঝে আইছি। ভোরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অভিযোগ তদন্তের আশ্বাস দেন তিনি। অবশ্যই এটি তদন্ত করা হবে
এবং কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত তা সেই ঘটনা আমরা বের করবই। এই বস্তির মাঝামাঝি থেকে কোনো একটা বাসার থেকে আগুনটা লাগে। আগুনের লাগার কারণটা আমরা এখন উদ্ঘাটন করিনি, তবে তদন্ত সাপেক্ষে আমরা দিব, আমরা এটা দেখব। এদিকে আগুন নেভানোর পর সকাল থেকে পুড়ে যাওয়া বস্তির ধ্বংসাবশেষ অপসারণ শুরু করে ফায়ার সার্ভিস। ভেতর থেকে তখন জীবনের শেষ সম্বলটুকু খোঁজার প্রাণান্তকর চেষ্টা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলোর। আর কিছু বাড়ি না, জীবন শেষ করে রাত করে শেষ করছি। কাম করে দোলা করি বাবা বলছে রে বাবা ৫,০০০ টাকাও আমার গেছে। বাঁশবাড়ি বস্তির এই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় ১.৫ ঘন্টা। এলাকার লোকজন জানান, গেল কয়েক বছরে এ নিয়ে ৩বার আগুন লাগে এই বস্তিতে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে তেলের দোকানে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। গতরাত ৮টার দিকে নগরীর বাকুলিয়া এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই এলাকার চন্দ্রিকা নামের একটি ভবনের নিচ তলার একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। এতে আগুনে পুড়ে যে মারা যান দোকান মালিক পরিতোষ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যশোরে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। বুধবার রাতে শহরের রথপট্রি এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই এলাকার নিউ বস্তা মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও ৮টি দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। মাশুল কমানোর পর পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালে আমদানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন কয়েক গুণ বেড়েছে। তবে ৩ বছরেও শুরু হয়নি রপ্তানি পণ্যের কন্টেইনার পরিবহন। এজন্য মেনলাইন শিপিং লাইনের অসহযোগিতাকে দায়ী করছেন অপারেটররা। এদিকে প্রথমবারের মতো কলকাতা থেকে পানগাঁওয়ে সরাসরি ফিডার সার্ভিস চালু করছে একটি প্রতিষ্ঠান। রিপোর্ট হাজেরা শিউলির। অতিরিক্ত ট্যারিফ, প্রয়োজনীয় জাহাজ ও শিডিউল ঠিক না থাকা সহ নানা অভিযোগ তুলে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁওয়ের নৌপথে পণ্য পরিবহনে অনীহা প্রকাশ করে আসছিল আমদানি ও রপ্তানিকারকরা। এই প্রেক্ষাপটে চালুর ৩ বছর পর গত ১৭ অক্টোবর নৌপরিবহন মন্ত্রণালয় ৩ বছরের জন্য পানগাঁওয়ের ৭টি মাশুল কমিয়ে গেজেট প্রকাশ করে। এতে ৪ মাসে এই রুটে আমদানি কন্টেনার পরিবহন বেড়েছে। তবে নানা উদ্যোগের পরেও রপ্তানি কার্গো পাচ্ছেন না অপারেটররা। পোর্টের তরফ থেকে একটা এমএলওদের জন্য ট্যারিফ নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সেই ট্যারিফটা অনুযায়ী এমএলওরা খুব একটা সাড়া দিচ্ছেন না। কিছু কিছু এমএলও সাড়া দিচ্ছেন। বোর্ডের যে প্রপোজ যে ট্যারিফ ছিল তার চেয়ে অনেক বেশি। দেখা যাচ্ছে যে বাই রোডে পাঠালে পরেও চিটাং থেকে এক্সপোর্ট করলে আমাদের খরচ কম হয়। নৌপরিবহন মন্ত্রী জানান, পানগাঁও পুরোদমে চালু করতে সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বৈঠকে থাকবে ভারতীয় ব্যবসায়ীরাও। একটা নতুন কিছু করতে গেলে একটু সময় লাগে। তারা যে রপ্তানি পণ্য এখান থেকে নেবে তার জায়গাটা তৈরি করার জন্য সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে এই সভাটা আমাদের হচ্ছে। ব্যবসায়ী মহলের সাথে থাকবে, সেভাবে তারা এই বন্ধ রাখে সহজ ব্যবহার করবে। এদিকে প্রথমবারের মতো পানগাঁও থেকে সরাসরি কলকাতা বন্দরে ফিডার সার্ভিস চালু করছে একটি অপারেটর। কলকাতা থেকে কন্টেনার নিয়ে ১৭ ফেব্রুয়ারি জাহাজটি ভিড়বে। বেনাপোল পেট্রাপোল দিয়ে ঢাকায় একটা কনসাইনমেন্ট ট্রাকে, ওটা আসতে লাগে ১২ থেকে ১৫ দিন, আর কলকাতা থেকে ঢাকায় চলে আসবে ৩ দিন। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কলকাতা পানগাঁও করব এবং আমরা যে মার্কেটিং করেছি আমরা আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে নিরাপদে কম খরচে কন্টেনারে পণ্য পরিবহনের জন্য ২০১৩ নভেম্বরে পানগাঁও আইসিটি চালু করে সরকার। অক্টোবর পর্যন্ত ৩ বছরে এই রুটে মাত্র ১০,৮৭২ টিওএস কন্টেনার পরিবহন হলেও বর্তমানে প্রতি মাসে গড়ে ১,৫০০ টিওএস কন্টেনার পরিবহন করছে ৩টি জাহাজ। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, নকল ও ভেজাল ওষুধের সয়লাব দিনাজপুরের বাজার। চিকিৎসকদের দায়ী করছেন বিক্রেতারা, অস্বীকার জেলা ড্রাগ সুপারের। বন্দরনগরী চট্টগ্রামে স্কুলে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ফির নামে সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ৬৩,০০০ টাকা আদায়ের প্রমাণ পেয়েছে তদারক কমিটি। এক্ষেত্রে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অর্থ ফেরত কিংবা সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট।
কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে ৩,০০০ টাকার বেশি আদায় করতে পারবে না বলে সরকারের নীতিমালা রয়েছে। কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা না করে বিভিন্ন উন্নয়ন ফি ও টিসির নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫টি তদারকি টিমও গঠন করা হয়। নগরীর শতাধিক স্কুলের পরিদর্শন শেষে ৪৬টি বিদ্যালয়ের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পায় বিশেষ কমিটি। চট্টগ্রাম মহানগরে উন্নয়ন ফি খাতে টাকা নেওয়ার কথা বলা নেই, তারপরে তারা উন্নয়ন ফি খাতে নিচ্ছে এবং এছাড়া বিভিন্ন খাত দেখিয়ে যেগুলো বলা যায় যে নীতিমালায় নেই, কোথায় বলাও নেই, প্রতিষ্ঠান নিজস্ব কিছু খাত তৈরি করে করে কিছু টাকা নিয়েছে। স্কুলগুলোতে ভর্তি বাণিজ্য নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল নগর ছাত্রলীগ, কিন্তু বাড়তি অর্থ নেয়া আরো অনেক বিদ্যালয়ের নাম অভিযুক্তের তালিকা থেকে বাদ পড়ে গেছে বলে অভিযোগ তাদের। তবে বাড়তি অর্থ নেয়ার ক্ষেত্রে স্কুলের প্রধানদের অজুহাতও কম নয়। প্রায় ৬০-৭০টা স্কুলকে দেখলাম এখনো পর্যন্ত অভিযুক্ত স্কুলকে ডাকা হয়নি কিংবা তাদেরকে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থার কোনো নির্দেশও দেওয়া হয়নি। বলা যে এই টাকাটা নিলে আপনারা ঠিক আছে ওকে, আর বাইরে এটা ভোট দিতে হবে। এদের ইনস্টাটা আমরা সরকার থেকে আগে বলে এসেছি, আমরা এখনো বলছি, কিন্তু এখন এটা পাইনি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত কিংবা সমন্বয় করা না হলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। প্রথমত তারা করেছে কিনা এই কমপ্লাই রিপোর্টটা আমাদের দেবে, তার উপর ভিত্তি করে তদন্ত টিম দেখবে যে এটা করা হয়েছে কিনা। চট্টগ্রাম মহানগরীতে সরকারি বেসরকারি মিলিয়ে ২৫০-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরে ওষুধের দোকান, ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালগুলো নকল, ভেজাল ও ফুড সাপ্লিমেন্ট ওষুধে সয়লাভ। এতে প্রতারিত হচ্ছেন রোগী ও তার স্বজনরা। বিক্রেতাদের অভিযোগ, চিকিৎসকরা ব্যবস্থাপত্রে এসব ওষুধের নাম লেখার কারণে বাধ্য হয়ে রোগীদের কাছে ওষুধ বিক্রি করতে হয় তাদের। তবে ড্রাগ সুপারের দাবি, অভিযোগ সত্য নয়। সরকারের নীতিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন যাবৎ দিনাজপুরের ওষুধের দোকান, ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালগুলোতে রেজিস্ট্রেশনবিহীন নকল, ভেজাল ও ফুড সাপ্লিমেন্ট ওষুধ দেদারসে বিক্রি হচ্ছে। এছাড়া ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ছড়াছড়ি। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও বন্ধ হচ্ছে না অবৈধ কেনাবেচা। দোকানদারদের দাবি, চিকিৎসকরা রেজিস্ট্রেশনবিহীন ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ব্যবস্থাপত্রে লেখার কারণে তারা দিতে বাধ্য হন। ওরা এমন করে যে ৩-৪টা প্রেসক্রিপশনে এই প্রোডাক্টগুলো লেখে। ডাক্তারেরা যে ওষুধ লেখে সেই ওষুধগুলোর আমরা কোম্পানি খুঁজে পাই না। এদের ব্যবস্থা করা দরকার, ডাক্তারদের ব্যবস্থা করা দরকার। কেন এরা ভেজাল ওষুধ লিখতেছে? এদিকে ওষুধ বিক্রির ক্ষেত্রে কোনো তালিকা না দেওয়ার দাবি কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির। তবে এমন অভিযোগ মানতে নারাজ ড্রাগ সুপার। আমরা চাচ্ছি যে আমাদেরকে এরকম একটা তালিকা দেওয়া হোক, যেই তালিকা দিয়ে আমরা বিক্রি করতে পারবো কোনটা আর কোনটা বিক্রি করতে পারবো না। অপরাধের মাত্রা অনুযায়ী বিচার করে, সেক্ষেত্রে তো আমার এখানে কত বিচার করলো, কত জরিমানা করলো, সেক্ষেত্রে তো আমার কোনো ইয়ে নাই। আর এই চিকিৎসক নেতা এমন পরিস্থিতির জন্য সরকারের সুনির্দিষ্ট নীতিমালার অভাবকে দায়ী করলেন। সুস্পষ্ট নীতিমালা থাকলে প্রত্যেকটি রেজিস্টার্ড ডক্টরই এই সুস্পষ্ট নীতিমালা মেনে চলবে বলে আমরা আশা করি। দিনাজপুরের 13টি উপজেলায় ড্রাগ লাইসেন্স আছে এমন ওষুধের দোকানের সংখ্যা ১৭৪৩টি, আর লাইসেন্সবিহীন দোকান রয়েছে প্রায় ৯ শতাধিক। সময় সংবাদ, দিনাজপুর। শরীয়তপুর চাঁদপুর সড়কের শরীয়তপুর অংশে ৪০ কিলোমিটার এলাকা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে কয়েক হাজার যানবাহন চলাচল করলেও সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ যাত্রী ও চালকদের। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। মফিজুর রহমানের রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলাচলতি করতে মুখ অসুবিধা যাইতে আছে, মাজা মুজা ধুয়ে যায়, গা ব্যথায়, খাতের লাহার ঠাস ঠাস করে পড়ে। এভাবেই শরীয়তপুর চাঁদপুর সড়কের বেহাল অবস্থার বর্ণনা দেন এই যাত্রী। রাস্তাটির ৪০ কিলোমিটার এলাকায় সুরকি, পাথর ও বালু কিছুই নেই এখন। ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। প্রতিদিন রোগী ও শিক্ষার্থী সহ হাজার হাজার যাত্রী ঝুঁকি নিয়ে চলাচল করছেন এই রাস্তা দিয়ে। রোগী লয়ে যদি হাসপাতাল যাওয়ার দরকার পড়ে ইমার্জেন্সি, তাহলে আমরা এটা নিয়ে যাইতে পারি না। যাইতে যাইতে রোগী মারার পর্যায়ে জায়গা এবং কি অনেক মারাও যায়। অবস্থায় একজনের গায়ের ফের একজন উপরে করি, শরীরের সমস্যা হয়। আমরা প্রতিদিন কলেজে যাই, আমাদের কলেজে যাইতে পারি না, আমাদের এই মাথা ব্যথা হয়ে যায়। রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন বিকল হয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও চালকরা। সরকারি টাকা আসে কিন্তু কোথা দিয়ে আসে, কোন জায়গায় চলে যায়, রোডের কাজ তো দূরের কথা, কোনো রোডের কোনো কাজই হয় না। আমাদের সময় নষ্ট হয়, আমাদের গাড়ি ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি
যে সে আমাদের এই শরীয়তপুরের এই রাস্তাটা ঠিক করে দিক। আর সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানালেন স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। সাধ্যমতো চেষ্টা করতেছি তাদের রাস্তাটাকে যত সম্ভব ভালো করা যায়। আর আমরা ভবিষ্যতে বড় ধরনের একটা মেইনটেনেন্স প্রোগ্রামে এটা ইনকর্পোরেট করার জন্য আমরা প্রস্তাব দেব। এই জন্য আমরা একটা চিঠিও দিয়েছি। শরীয়তপুর চাঁদপুর সড়কে প্রতিদিন 4000 বাস, ট্রাক, ইজি বাইক ও মোটরসাইকেল চলাচল করে। সময় সংবাদ, শরীয়তপুর। দেশের বাইরের খবর। ইসরায়েল ও ফিলিস্তিন সংকট সমাধানে কয়েক দশকের দ্বিরাষ্ট্র নীতি থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসঙ্গে শান্তি প্রতিষ্ঠায় দুই পক্ষকেই কিছুটা ছাড় দিতে হবে উল্লেখ করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি কার্যকর শান্তি চুক্তির লক্ষ্যে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে প্রথম বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ট্রাম্প। এ সময় তিনি ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবনা পাশের সমালোচনা করে এর মাধ্যমে ইসরায়েলের প্রতি অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পরম বন্ধু বলে অভিহিত করেন নেতানিয়াহু। এক রাষ্ট্র হোক কিংবা দ্বিরাষ্ট্র, মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েল ও ফিলিস্তিন যেটা পছন্দ করবে আমি তাতেই খুশি। আমি কিছু সময়ের জন্য হলেও ভেবেছি যে দ্বিরাষ্ট্র সমাধান দুপক্ষের জন্য সহজতর হবে, তবে এটা তারাই ঠিক করুক তাদের জন্য কোনটি সবচেয়ে ভালো। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি পিটার থমসন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশের এগিয়ে চলা অভাবনীয় বলে উল্লেখ করেন তিনি। জাতিসংঘ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মানবতার কল্যাণে সমুদ্র ও ধরিত্রী সংরক্ষণ বিষয়ক শুনানি শেষে আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে এমডিজির সাফল্যকেও ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের ক্যামেরায় শিহাবুদ্দিন কিসলো রিপোর্ট। মানব কল্যাণ নিশ্চিতে, সমুদ্র সংরক্ষণ ও ধরিত্রী সুরক্ষায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে 2 দিনব্যাপী জাতিসংঘ ও সদস্য রাষ্ট্রগুলোর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের যৌথ শুনানি হয়। এতে বিশ্বের খাদ্য সংকট, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, শিক্ষা সহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রগুলোর সংসদকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি সাবের হোসেন চৌধুরী পরিবেশ সুরক্ষায় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের 3 কোটি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে বলেও সতর্ক করেন তিনি। সি লেভেল যদি 1 মিটার যদি আপনার উপরে উঠে যায়, তাহলে এখানে প্রায় 30 মিলিয়ন আমাদের রেফিউজি তৈরি হবে, ক্লাইমেট রেফিউজি। এবং সেটা তো ওই দায়িত্ব বাংলাদেশ একা নিতে পারে না, এটা তো বিশ্বকেই নিতে হবে। এই বছর যখন আপনার বাজেটটা প্লেস হবে সংসদে, যেটা অর্থমন্ত্রী করবেন, সেখানে আমরা ওশানসের জন্য কি করতে পারি, আর মনে সেটা একটা জায়গা যেখানে একটা করা যায়। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন জানান, জলবায়ু পরিবর্তনের বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ সহ বিভিন্ন সহায়তা প্রকল্পে আন্তর্জাতিক তহবিলের বিষয়টি জুন মাসে অনুষ্ঠেয় সমুদ্র সম্মেলনে আলোচিত হবে। বাংলাদেশে স্কুল পর্যায়ের পাঠ্যসূচিতে জলবায়ু পরিবর্তন সচেতনতার বিষয়টি অন্তর্ভুক্তিরও প্রশংসা করেন পিটার থমসন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ সারা বিশ্বে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অন্যতম দৃষ্টান্ত। দেশটিতে স্কুলের পাঠ্যসূচিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়গুলো অন্তর্ভুক্ত করাটা প্রশংসনীয় উদ্যোগ। বিশ্বের 55টি দেশের 179 জন সাংসদ ও 10টি আন্তর্জাতিক সংস্থা এবং 19টি এনজিওর প্রতিনিধিরা সোম মঙ্গলবার অনুষ্ঠিত এই শুনানিতে অংশগ্রহণ করেন। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ফেভারিট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শীর্ষ 16র প্রথম লেগের ম্যাচে ইতালিয়ান জায়ান্ট নাপোলির বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দিনের আরেক ম্যাচে আর্সেনালকে 5-1 গোলে বিধ্বস্ত করেছেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এদিন আর্জেন্টাইন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে আবাসন প্রকল্পের নামে নির্বিচারে বিলীন হচ্ছে কৃষি জমি। জোর করে দখলের অভিযোগ অনেকের বিরুদ্ধে, অসহায় স্থানীয়রা। মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই। চট্টগ্রামে তেলের দোকানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে রাজনীতির মাঠ গরম করতে চায় বিএনপি। আস্থা অর্জন করতে পারলে দলীয় সরকারের অধীনেও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলছেন বিশ্লেষকরা।
ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামের 46টি শিক্ষা প্রতিষ্ঠান চিহ্নিত। 23 ফেব্রুয়ারির মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ। এবং মাসুল কমানোর পর পানগাঁও টার্মিনালে আমদানি পণ্য পরিবহন বাড়লেও শুরু হয়নি রফতানি পণ্য পরিবহন। মেন লাইন শিপিং লাইনের অসহযোগিতায় দায়ী বলছেন অপারেটররা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।